রমা দেবীর পরিবারের মোট 11 জন সদস্য। তার 2 ছেলে শচীন এবং অচিন দুজনেরই বিয়ে হয়ে গেছে। বড় বৌমা মঞ্জুরি এবং ছোট বৌমা দুলি, এবং তাদের 3 মেয়ে প্রিয়া, ঋতু, বর্ষা। পরিবারের সবাই সবার খুব সম্মান করে, কারণ রমা দেবীর স্বামী নিরঞ্জন বাবু তার ছেলে, মেয়ে, বৌমা সবাইকে সবসময় জ্ঞানের শিক্ষা দিতে থাকেন এবং সবাই শ্বশুরমশাইকে খুব মেনে চলে। একদিন তিনি গান্ধীজির হিংসা নীতি এবং অনশন সম্পর্কে সবাইকে বোঝাচ্ছিলেন। তার বোঝানো শেষ হলে বড় বৌমা মঞ্জুরি বলে, আচ্ছা বাবা, গান্ধীজি এত মহান ছিলেন, শুধুমাত্র অনশন করে তিনি আমাদের দেশের জন্য লড়াই করে গেছেন। সত্যি বাবা, আজকালকার যুগে এরকম মানুষ তো পাওয়া খুব মুশকিল ব্যাপার, যারা শুধুমাত্র নিজেদের দেশের জন্য খাওয়া দাওয়া এবং সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে। বৌদি, তুমি একেবারে ঠিক কথা বলেছো। গান্ধীজি এত বড় একজন উকিল ছিলেন, বিদেশে পড়াশোনা করেছেন, অথচ এখানে এসে দেখো ছোট এক টুকরো কাপড়ে সারা জীবন কাটিয়েছে। ওনার বিলাসিতা বলে তো কিছু ছিলই না। অহিংসা নীতি স্বীকার করে উনি এত বড় সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। অথচ আমাদের দেশের মানুষদেরকে দেখো, ওনার কোনো শিক্ষা নিজেদের জীবনে কাজেই লাগায় না। এখন তো ভাই ভাইয়ের মধ্যে হিংসা, মারামারি, লড়াই, মিলেমিশে তো কেউ থাকতেই পারে না। ত্যাগের কথা তো বাদই দাও না, কেউ পারুক আর নাই পারুক, আমাদেরকে পারতে হবে। আমরা গান্ধীজির এই নীতিকে কাজে লাগাবো। আমরাও সংসারে এবং সংসারের বাইরে অহিংসা নীতিকে স্মরণ করে এগিয়ে যাব। যে কাজ অনশন দ্বারা সম্ভব হবে, সেখানে কেন মারপিট ফাটাফাটিটা হবে? হ্যাঁ বৌমা, ভাই ভাইয়ের মধ্যে মিল থাকলে সংসারে শান্তি বজায় থাকে। আর যদি আমরা প্রতিবেশীদের সঙ্গে মিল রাখি, তাহলে আমাদের পরিবেশ তো ভালো থাকবে। ভাবো তো, আমাদের সন্তানরা এবং সন্তানের সন্তানরা তো ও তার আগামী প্রজন্ম পৃথিবীতে ভালোবাসা, সুখ, শান্তি দেখতে পাবে না? এসব কথা হয়ে যাবার পর মঞ্জুরি এবং দুলি দুজনে আলোচনা করে। দুলি, আজ আমি শপথ করছি, আমি আর কখনোই এখানকার বাড়ির লোকেদের সঙ্গে কোনো রকমের ঝামেলা করব না। শান্তি এবং অহিংসার পথ অবলম্বন করব। দিদি, আমিও তোমার সঙ্গে একই মত। আমাদের এই শ্বশুর বাড়িকে আমরা স্বর্গ বানাবো। এখানে কোনো রকমের হিংসা, মারামারি আর অশান্তি থাকবে না। যদি কখনো কোনো খারাপ কিছু ঘটে, তাহলে সেটা অনশন দ্বারা সমাধান করার চেষ্টা করব। তারা রান্নাঘরে কথা বলার পর রান্না বান্না জোগাড় করছিল। ঠিক এমন সময় তাদের শাশুড়ি এসে জিজ্ঞাসা করেন, বোমা, আজ তোমরা কি রান্না করছো? আমরা আলুর তরকারি রান্না করেছি মা। রুটি দিয়ে আলুর তরকারি খেতে বেশ ভালো লাগবে। তরকারি প্রায় হয়েই এসেছে, আপনারা বসুন, আমি 15 মিনিটের মধ্যে খাবার করে দিচ্ছি। বৌমা, আজ তো আলু খেতে একদম ভালো লাগছে না। তোমরা আজ একটু মটরশুঁটি, ফুলকপি দিয়ে সবজি করতে পারতে। অনেকদিন হয়ে গেল ফুলকপি খাওয়া হয়নি। এক কাজ করো, আলুর তরকারি রেখে দাও আর একটু ফুলকপির তরকারি রান্না করো। কিন্তু মা, আমরা তো রান্না করে ফেলেছি, এখন আপনি কেন এসব বলছেন? উফ দুলি, তুমি ভুলে যাচ্ছ। শান্তি, শান্তি বজায় রাখো। ঠিক আছে মা, আপনি যান, আমি ফুলকপি তরকারি করে নিয়ে যাচ্ছি। দিদি, তরকারি তো হয়ে গেছে, তুমি আবার তরকারি করার কথা বলছো? এটা কি হলো বলো তো? এটা আলুর অপমান হয়েছে, আর আমরা আলুর অপমানের বদলা নেব, তার জন্য আমরা আলুর অনশন ডাকবো। আজ থেকে কোনো তরকারিতে আলু দেওয়া যাবে না, ব্যাস, আজ থেকে আলু অনশনে বসবে। এভাবেই সেই দিন থেকে 2 বৌমা আলু ছাড়া সমস্ত রকমের সবজি রান্না করা শুরু করে। এভাবে প্রায় 3 দিন চলার পর রমা দেবী খাবার টেবিলে বসে বলেন, কি গো বৌমা, তোমরা তো আজকাল দেখছি কোনো তরকারিতে আলুই দিচ্ছ না। এভাবে শুধু বরবটির তরকারি রান্না করছো, ওদিকে মটরশুঁটি, বাঁধাকপি দিয়ে ঝোল করেছো, তরকারিতে আলু কই? আলু তরকারিতে দেওয়া যাবে না মা, আলু এখন অনশন করছে, আলুর অপমান হয়েছে। কি বলছো নাকি? কেন মা, আপনি সেদিনকে রান্না আলু ফেলে দিয়ে ফুলকপির তরকারি খেয়েছেন। বলুন তো, আলু বলে কি সে মানুষ নয়? তার কি কোনো মান, অভিমান কিচ্ছু থাকতে পারে না? আরে বাবা, সেদিন আলু খেতে ইচ্ছে করছিল না, তাই আমি বারণ করেছিলাম। আলুর আবার কিসের মান সম্মান গো? তোমরা দুজন কি পাগল হয়ে গেছো নাকি? আর এসব অনশন টনশন এগুলো কি? হ্যাঁ, কি মানে? এগুলো সব গান্ধীজির নীতি, আর আমরা গান্ধীজির নীতি ফলো করছি। সেজন্যই আমরা ঠিক করেছি, যতক্ষণ না আলুর সম্মান ফিরিয়ে দিতে পারি, ততক্ষণ তাকে রান্নাঘরে ফেরানো যাবে না। 2 বৌমার এসব কথা শুনে রমা দেবীর মাথায় হাত। তিনি কিভাবে তার পাগল বৌমাদেরকে বোঝাবেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। এমন সময় প্রিয়া বলে,
মা, আমার মনে হচ্ছে গান্ধীজির নীতির ভূত বৌদিদের উপরে ভালোই চেপেছে। তুমি তাড়াতাড়ি আলুকে মান সম্মানের সঙ্গে রান্নাঘরে ফিরিয়ে আনো, তা না হলে আমাদেরকে এভাবে বিনা আলুর তরকারি খেয়েই কাটাতে হবে। ঠিক আছে বৌমা, এবার থেকে তোমরা আলু রান্না করো, আমার ভুল হয়েছে। না মা, এভাবে বললে তো হবে না। আমরা আলু আনছি, আপনি তার কাছে দাঁড়িয়ে ক্ষমা চান, তাহলেই হবে। এরপর দুলি একটি আলু নিয়ে এসে রমা দেবীর কাছে দাঁড়ায় এবং রমা দেবী আলুর কাছে দাঁড়িয়ে হাত জোড় করে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আলুর কাছে ক্ষমা চাইছি। আলু, আমাকে ক্ষমা করে দাও আর রান্নাঘরে ফিরে এসো, আমি আর তোমাদেরকে অপমান করব না। হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে। আজ থেকে প্রত্যেকটা তরকারিতে আলু দেওয়া হবে। আজ থেকে আলুর অনশন বন্ধ। এভাবেই পরিবারের সবাই প্রথম অনশন থেকে মুক্তি পায়, কিন্তু তারা জানতো না এই রকম অনশন আরও তাদের জন্য অপেক্ষা করছে। কয়েকদিন পর একদিন সকালে রমা দেবী তার ঘরের দরজা খুলে দেখেন পাশের বাড়ির মল্লিকা দেবীর কুকুর তার বাড়ির সামনে পটি করে গিয়েছে। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। এমন সময় মঞ্জুরি বেরিয়ে আসে আর বলে, ওহ মা, আপনি কেন এত চেঁচামেচি করছেন বলুন তো? এটা তো একটা সাধারণ ব্যাপার, একে এভাবে সমাধান করতে পারবেন না। আমাদের সবার উচিত অনশন করা। আমরা শান্তি চাই, কোনো রকমের ঝামেলা নয়। বৌদি, তোমার কি মাথা খারাপ? বাড়ির সামনে এত দুর্গন্ধ বেরোচ্ছে আর তুমি বলছো অনশন করবে? ওদের কিছু বলবে না? আরে বাবা, ওরা শুনবে না। আর এই গন্ধ আমাদের অসহ্য লাগছে। হয় এটা পরিষ্কার করতে হবে, আর না হলে ওদেরকে দিয়ে পরিষ্কার করাতে হবে। প্রিয়া, তুমি এত অধৈর্য হয়ে পড়ছো কেন? গান্ধীজির মতো ধৈর্য দরকার। উনি যদি তোমাদের মতো হতেন তাহলে তো আমরা স্বাধীনতা পেতামই না। দিদি একদম ঠিক বলেছে, আমাদেরকে অহিংসার পথ অবলম্বন করতে হবে। আজ থেকে আমরা বাইরেও কোনো রকমের হিংসা ছড়াবো না। এভাবেই দুই বৌমা না কুকুরের পটি পরিষ্কার করে আর না কাউকে করতে দেয়। তারা প্রতিবেশীদের কেউ কিছু বলতে দেয় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং কুকুর প্রত্যেক দিন এসে সেখানে পটি করে যায়। এর ফলে দুর্গন্ধে বাড়িতে থাকা মুশকিল হয়ে ওঠে। এদিকে আশেপাশের লোকজনও অস্বস্তি ভোগ করতে থাকে, যার ফলে তারা কমপ্লেন করে দেয়। তারপর মিউনিসিপ্যালিটির লোক এসে তাদের পরিবারকে খুব বকাবকি করে। কিন্তু স্যার, কুকুরটা তো ওদের, তাই ওদেরকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, আর আমরা এখানে কিছুই করতে পারবো না, আমরা শুধু অনশন করব। কিন্তু মঞ্জুরির এই কথায় অফিসার আরো রেগে যায় এবং তাদের নামে অনেক টাকা ফাইন করে দেয়। শেষে রমা দেবীকে সব ফাইন মিটিয়ে নিজেদেরকে নোংরা পরিষ্কার করে এই ঝামেলা থেকে মুক্তি পেতে হয়। এই ঘটনার পর তিনি তার দুই বৌমার উপর খুব রেগে যান এবং তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। তবে মঞ্জুরি এবং দুলি তাদের অনশন চালিয়ে যাচ্ছিল। কয়েকদিন পর তাদের বাড়ির সামনে একটি সবজি বিক্রেতা সবজি বিক্রি করতে আসে এবং মঞ্জুরি তাকে বলে, দাদা, আপনি সবজি বিক্রি করেন? আমাদের এলাকায় সবাই আপনার কাছ থেকে সবজি কেনে। আমরা দেখেছি সবাই আপনাদের কাছে দাম কমাতে চাইছে, অথচ আপনি এত পরিশ্রম করছেন। আপনি কেন এত দাম কমাবেন বলুন তো? আপনি যদি চান তাহলে আপনার অধিকারের জন্য আমরা লড়াই করতে পারি। এরকম করলে তো আমার ব্যবসাটা উঠে যাবে। না দাদা, আপনি বুঝতে পারছেন না। আপনার মনে হচ্ছে এটা অল্প টাকার ব্যাপার, কিন্তু আপনি ভেবে দেখুন তো, প্রত্যেকদিন যদি আপনার এই 20 টাকা করে বাঁচিয়ে তাহলে মাসে কত টাকা সেভ হচ্ছে। আমাদেরকে লড়াইটা করতে দিন, আমরা আপনার অধিকারের জন্য লড়াই করব। সবজিওয়ালা বারণ করা সত্ত্বেও মঞ্জুরি এবং দুলি অনশনে বসে পড়ে এবং বলে যে তারা সবজিওয়ালার তার প্রত্যেকটা জিনিস ফিক্সড দামে বিক্রি করবে। যদি চাই কেউ কিনবে, আর না চাই তো কিনতে হবে না। এই বলে তারা অনশনে বসে। লোকজন দাম কম না পাওয়ার জন্য সেখান থেকে আর সবজি কেনে না এবং বাজার থেকে কেনা শুরু করে। এভাবে সবজিওয়ালার বিক্রি বন্ধ হয়ে যায় এবং তার ব্যবসা উঠে যায়, যার ফলে সবজিওয়ালা কমপ্লেন করে দেয় এবং পুলিশ এসে রমা দেবী ও তার পরিবারের লোকজনকে খুব বকাবকি করে এবং ওয়ার্নিং দেয় যে এরকম ঘটনা ঘটলে এবার তাদেরকে লকআপে ভরা হবে। তোমরা দুজন শান্তি পেয়েছো নাকি এখনো অনশন করবে? গান্ধীজি নরমপন্থী ছিলেন, কিন্তু আমি এবার চরমপন্থী হয়ে যাব। আমি নেতাজির কথা অবলম্বন করব। তোমরা যদি আর একটাও গন্ডগোল করো তাহলে আমি তোমাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তারপর তোমাদের গার্জেনদেরকে ডেকে তোমাদের সমস্ত ঘটনা তাদের সামনে বলবো। রমা দেবী এভাবে ভয় দেখালে তার দুই বৌমায় একেবারে সোজা পথে চলে আসে আর বলে, আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর এসব করব না। আমি আগে যেমন ছিলাম ঠিক তেমনি থাকবো। মা, আমি আর কোনো রকমের গন্ডগোল করব না। আজ থেকে আমি ভদ্রভাবে আর আপনাদের কথা মতো চলবো। এবারটা ক্ষমা করে দিন। এভাবেই তাদের দুই বৌমার সুবুদ্ধি হয়
তারপর থেকে পরিবারেও সুখ শান্তি ফিরে আসে। ঋতিকা এবং সঙ্গীতা দুই যমজ বোন ছিল এবং তারা তাদের বাবা ভাস্কর বাবু ও মা প্রিয়া দেবীর সঙ্গে শিবপুর নামক একটি ছোট গ্রামে বাস করত। ভাস্কর বাবু পেশায় একজন দিনমজুর ছিলেন, আর তাই তার কোনোদিন কাজ হতো আবার কোনোদিন হতো না, যার ফলে তাদের সংসারে টানাপোড়েন লেগেই থাকতো। এদিকে ঋতিকা ও সঙ্গীতা বয়সে ছোট হলেও তাদের আর্থিক সমস্যা তাদের বেশ বুঝদার করে তুলেছিল। তাই তারা তাদের বাবা মাকে সাহায্যের জন্য কাছেরই রেল স্টেশনে বেলুন বিক্রি করত। এমনই একদিন রেল স্টেশনে বেলুন বিক্রি করছিল, তখন এই যে বেলুন নিয়ে যান, বেলুন, রং বেরঙের ছোট বড় নানান প্রকার বেলুন। এই তোর বলা হচ্ছে না, দেখ আমি হাঁকছি। বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, লাল বেলুন দাদা, হলদে বেলুন, মাত্র 2 টাকায় নামি দামি বেলুন। আরে বাহ, তুই তো ভালোই বললি, এটা তো পুরো গানের মতো শুনতে লাগলো। এই যে বন্ধুরা, আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঋতিকা ও সঙ্গীতা এভাবেই সেদিন চেঁচিয়ে চেঁচিয়ে বেলুন বিক্রি করতে থাকে, কিন্তু সেদিন তাদের একটিও বেলুন বিক্রি হয় না। তাই সঙ্গীতা বলে, এই ঋতিকা, আজ তো আমাদের একটিও বেলুন বিক্রি হলো না, এখন কি হবে? তাহলে কি আজ আমরা খালি হাতে ফিরবো? না না, যতই বেলা হোক বেলুন বিক্রি করে তবেই যাব। কিন্তু ঋতিকা, অনেক বেলা হয়ে গেছে, বাবা মা চিন্তা করবে, চল এবার বাড়ি যাই। ওহ, তুইও না এত ছটপট করিস কেন? আর একটু সময় ধরে বিক্রি করে নিশ্চয়ই একটা না একটা বিক্রি হবে। দাঁড়া দাঁড়া, ওই একজন আসছেন, ওনাকে বলি। কাকু কাকু, আপনার মেয়ে কাঁদছে, ওনাকে একটা বেলুন কিনে দিন না। হ্যাঁ কাকু, ও তাহলে চুপ হয়ে যাবে, আর বেশি দামও নয়, মাত্র 2 টাকা থেকে শুরু। ঠিকই বলেছিস, তাহলে ওই লাল রঙের বেলুনটা আমায় ফুলিয়ে দে, আর 1 প্যাকেট বেলুন প্যাকিং করে দিবি। আমার সন্টু সোনা বেলুন নিয়ে খেলতে খুবই ভালোবাসে। এই বলে ঋতিকা লাল রঙের বেলুনটা লোকটিকে দিলে সেও বেলুনের বিনিময়ে টাকা দেয়, যেটা পেয়ে ঋতিকা এবং সঙ্গীতা খুবই খুশি হয়ে যায়। এরপর ঋতিকা ও সঙ্গীতা আবারও তাদের বেলুন বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। হঠাৎ স্টেশনের পাশে একটি দোকানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং দোকানে আগুন লেগে যায়, যেটা দেখে স্টেশনের সকলেই খুবই ভয় পেয়ে যায়। এমন সময় স্টেশনের কয়েকজন লোক বলে ওঠে, পালাও পালাও, বোমা বিস্ফোরণ হয়েছে, যে যেখানে আছে পালাও, না তো খুব বিপদে পড়বে। হ্যাঁ, যেতে তো হবেই। এই বেলুনওয়ালি, তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা, যা, দৌড়া দৌড়া। মহিলাটি এভাবেই বলে সেখান থেকে চলে যায়। এদিকে তখন স্টেশনের সকলেই ছুটোছুটি করতে থাকে, যার ফলে কম বেশি সকলেই আহত হয়। আর সকলের দৌড়ঝাঁপে ঋতিকা এবং সঙ্গীতা খুবই ভয় পেয়ে যায় এবং দুজনে পালাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গীতা ভয়ে স্টেশনেই একটি দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠে পড়ে আর ট্রেনের মধ্যে অজ্ঞান হয়ে যায় এবং কিছুক্ষণ পর সময় হয়ে গেলে ট্রেনটি আবারও ছেড়ে দেয়। এদিকে ঋতিকা বেশ কিছুক্ষণ ধরেই সঙ্গীতাকে খুঁজতে থাকে। অবশেষে সে সঙ্গীতাকে না পেয়ে বলে, সঙ্গীতা, তুই কোথায় চলে গেলি বোন? এভাবেই কাঁদতে কাঁদতে ঋতিকা ঘরে ফিরে যায় এবং তার বাবা মাকে সমস্ত কথা বলে। সবকিছু শোনার পর প্রিয়া দেবী বলেন, এ তুই কি বলছিস? এ কি হলো আমাদের সঙ্গে? এমনিতেই আমাদের আর্থিক সমস্যার জন্য আমরা খুবই চিন্তায় আছি, আর এদিকে সঙ্গীতা কোথায় হারিয়ে গেল? এভাবে তারা সকলে মিলে কান্নাকাটি করতে থাকে। এদিকে সেই ট্রেনটি একটি বড় শহরে গিয়ে থামে। এরপর একটি রেল কর্মচারী সঙ্গীতাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর রেল কর্মচারীটি কোনো ক্রমে সঙ্গীতার জ্ঞান ফেরায় এবং তিনি বলেন, এই যে মা, তুই কে? আর এভাবে ঘুমাচ্ছিলিস কেন? তোর বাড়ি কোথায়? আমি তো এসে দেখলাম তুই অজ্ঞান হয়ে পড়েছিলিস। আমি সঙ্গীতা, আমি কোথায় আছি? আমি আমার বাবা মায়ের কাছে যাব। সঙ্গীতা এভাবেই কান্নাকাটি করতে থাকে। আসলে সঙ্গীতা অনেক ভয় পেয়ে গিয়েছিল আর সে ঠিকঠাক করে কিছুই বলতে পারছিল না। সঙ্গীতার এরকম করুণ অবস্থা দেখে রেল কর্মচারীটির খুবই খারাপ লাগে। এরপর তিনি সঙ্গীতাকে বলেন, ঠিক আছে, তুই চুপ কর রে মা, তোকে ভয় পেতে হবে না, তুই প্রয়োজনে আমার সঙ্গে আমার বাড়িতে চল। এরপর রেল কর্মচারীটি সঙ্গীতাকে নিজের বাড়িতে নিয়ে যান
আসলে ওনার নিজের বলতে কেউই ছিল না। এরপর থেকে তিনি সঙ্গীতাকে নিজের মেয়ের মতো করেই বড় করতে থাকে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এদিকে সঙ্গীতা শহুরে কালচারে বড় হতে থাকে, আর ওদিকে ঋতিকা তার বাবা মায়ের সঙ্গে গ্রামে বাস করত। এমনই এক সময় তাদের গ্রামে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন ঋতিকা বলে, মা বাবা, আমরা এরকম দুর্ভিক্ষের দিনে আর কতদিনই না খেয়ে কাটাবো? আচ্ছা মা, আমরা যদি শহরে যেতে পারি তাহলে নিশ্চয়ই কিছু একটা কাজের ব্যবস্থা করতে পারবো, বলো? হ্যাঁ রে মা, আমিও ওটাই মনে মনে ভাবছিলাম। আজই আমরা শহরের উদ্দেশ্যে রওনা দেব। এই বলে তারা 3 বাবা মা ও মেয়ে মিলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের কাছে তখন ট্রেনে চাপার পয়সাটুকুও ছিল না, তাই তারা হেঁটেই শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই তারা 3 জনে মাইলের পর মাইল হাঁটতে থাকে। তারা 3 জনেই অনেক দিন থেকে ক্ষুধার্ত অবস্থায় ছিল। এরপর ভাস্কর বাবুর শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তিনি সেখানেই মারা যান। ওগো, তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলে, আমরা তোমার জন্য কিছুই করতে পারলাম না। হে ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো। মা, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বাবার দেহ সৎকার করে আমাদের আবারও শহরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরপর তারা কোনো রকমে ভাস্কর বাবুর দেহ সৎকার করে আবারও শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা অবশেষে শহরে এসে পৌঁছায়। এমনই সময় ঋতিকা বলে, মা, আমারও না খুব জোরে খিদে পেয়েছে। আমি আর কিছুতেই খিদে সহ্য করতে পারছি না। আমার নিজেকেও খুব ক্লান্ত মনে হচ্ছে। মা, ওই দেখো, ওই গাছটাতে কত পেয়ারা হয়ে আছে। আমি কিছু পেয়ারা পারি না, তাহলে কিছুটা হলেও আমাদের খিদে মিটবে। কিন্তু মা, ওটা লোকেদের গাছ। এখন কেউ আমাদেরকে এভাবে পেয়ারা পাড়তে দেখলে কি না কি ভাববে। তার থেকে বরং তুই পারিস না। কেন মা, একটা দুটো পেয়ারা পারলে কি এমন হবে? আমরা গ্রামে তো কত পেয়ারা পারতাম, আর দেখো সেই তো পাখি খেয়ে চলে যাচ্ছে। পারি না মা। না রে মা, আমাদের গ্রামের ব্যাপারটা আলাদা। এটা শহর, এখানে সবকিছুই আলাদা। চল এখন এখান থেকে চল। এই বলে প্রিয়া দেবী ওখান থেকে চলে যেতে যায়। ঠিক তখনই দেখেন ঋতিকা এরই মধ্যে পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়ছে। ঠিক সেই সময় গাছের মালিক অভিজিৎ বেরিয়ে আসে এবং সে বলে, এ কি, তোমরা এখানে কি করছো? আর এত বড় মেয়ে হয়ে এভাবে গাছে উঠেছে কেন? নামো বলছি, নামো, তাড়াতাড়ি নামো। তোমরা কি আমার গাছের পেয়ারা চুরি করছিলে নাকি? না বাবা, আমরা চুরি করিনি। আমরা খুবই ক্ষুধার্ত। বেশ কয়েকদিন থেকে আমরা কিছু না খেয়েই আছি। খুব খিদে পেয়েছিল, তাই সামনে পেয়ারা গাছ দেখে আমার মেয়ে পেয়ারা পাড়ছিল। বাবু, আমাদের কিছু সাহায্য করুন, আমরা খুবই ক্ষুধার্ত। দরকার পড়লে আপনি আমাদের কিছু ভিক্ষা দিন। আমরা কয়েকদিন থেকে না খেয়ে আছি। বাবু, আমরা কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে এসেছি। ঋতিকার কাকুতি মিনতি দেখে অভিজিতের খুবই খারাপ লাগে এবং সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা আমার সঙ্গে চলো। আমার বাড়িতে কাজের লোকের প্রয়োজন। আর এমনি তো আমি আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে একাই থাকি, আর আমাদের বেশ কয়েকটা কাজের লোকেরও প্রয়োজন আছে। এই বলে অভিজিৎ তাদের মা ও মেয়েকে ঘরে নিয়ে যায়। তাদের দেখে অভিজিতের স্ত্রী খুবই রেগে যায়। এরপর সে বলে, এই তুমি কাদেরকে তুলে এনেছো ঘরে? ছি, দেখে তো মনে হচ্ছে কোনো ভিখারি। এই তোমরা বেরো বেরো, এটা কোনো সেবা সদন নয়, ওকে? তোমরা এক্ষুনি বেরো। অভিজিতের স্ত্রী এভাবে বললে ঋতিকা এবং প্রিয়া দেবী খুবই কষ্ট পায়। তখন প্রিয়া দেবী বলে, মারে, আমরা অসহায় হতে পারি, কিন্তু ভিখিরি নয়। আমরা এই বাড়িতে কাজের জন্য এসেছি। এই বাবুই আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এই অভিজিৎ, তুমি এদেরকে নিয়ে এসেছো? এরা কি সব বলছে? হ্যাঁ, ওরা ঠিকই বলছে। আমি ওদেরকে কাজের জন্য রেখেছি। আর তুমি বলেছিলে না আমাদের বাড়িতে কাজের লোকের প্রয়োজন? কিন্তু আমি তো একজনের কথা বলেছিলাম, এখন দুজনকে তুমি নিয়ে এসেছো। আমি কিন্তু দুজনের বেতন দিতে পারবো না। না মা, আমাদেরকে তোমায় বেতন দিতে হবে না। আমাদের দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। আমরা কাজের বিনিময়ে দুবেলা খেতে পারলেই এটাই আমাদের কাছে অনেক। যাকে ভালোই হলো, আমার টাকা বেঁচে যাবে। এদেরকে দুবেলা দুমুঠো খাবার দিয়ে ছেড়ে দেব। এই বলে তাদের দুজনকে তারা কাজে রেখে দেয়। প্রিয়া দেবী এবং ঋতিকা দিনরাত অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও অভিজিতের স্ত্রী তাদেরকে সহ্যই করতে পারত না। নানা রকম ভাবে অপমান করতে থাকতো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অভিজিৎ এবং তার স্ত্রী বাইরে গিয়েছিল। ঋতিকা এবং প্রিয়া দেবী তখন বাড়িতেই ছিল।
কিন্তু তার সত্ত্বেও তাদের অজান্তে কয়েকজন চোর এসে অভিজিৎ বাবুর স্ত্রীর সমস্ত গয়নাগাটি এবং টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। এরপর তারা বাড়ি ফিরে দেখে আলমারি খোলা অবস্থায় আছে। তখন অভিজিৎ বাবুর স্ত্রী বলে, ওগো, এ কি সর্বনাশ হলো আমাদের! ওই মামায়ে মিলে আমাদের সব টাকা পয়সা গয়নাগাটি চুরি করে নিয়েছে। দেখো, দুধ খাইয়ে কেমন কালসাপ পুষেছো। এ তুমি কি বলছো? ওনারা এরকম মানুষ মোটেও না। হ্যাঁ, ওনারা দারিদ্র হতে পারে, কিন্তু আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে আমাদের বাড়িতে চুরি করেছে এটা তো নাও হতে পারে। তুমি এখনো ওদের গুণগান গিয়ে যাচ্ছ? আমি বলছি শোনো, ওই মামে আমার সমস্ত গয়নাগাটি টাকা পয়সা চুরি করেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওদের মজা দেখাচ্ছি। এই বলে অভিজিতের স্ত্রী ঋতিকা এবং প্রিয়া দেবীর ঘরের মধ্যে ঢুকে সমস্ত কিছু তল্লাশি করতে থাকে। এরকম করতে দেখে ঋতিকা বলে, মেম সাহেব, এ আপনি কি করছেন? আপনি আমাদের জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমার গয়নাগাটি চুরি করে এখন ভালো মানুষের ভাব দেখাচ্ছ? তোমাদের ছলনা আমি ভালো করেই বুঝে গিয়েছি। দাঁড়াও দাঁড়াও, এই একটা পুটলি দেখতে পাচ্ছি, ওতেই মনে হচ্ছে আমার গয়নাগাটি টাকা পয়সা লুকিয়ে রেখেছে। এই বলে অভিষেকের স্ত্রী পুটলিটা খুলে সমস্ত কিছু তল্লাশি করতে থাকে। ঠিক তখনই সে একটি ছবি দেখতে পায়, যেটা ছিল ঋতিকা এবং তার বোন সঙ্গীতার ছোটবেলার ছবি। এটা দেখে অভিষেকের স্ত্রী একেবারেই হতবাক হয়ে যায় এবং সে কান্না গলায় বলে, এ কি, এটা কার ফটো? এটা তোমার কাছে কি করে এলো? এটা আমি আর আমার বোন সঙ্গীতা। আমরা ছোটবেলায় একটা দুর্ঘটনায় আলাদা হয়ে গিয়েছিলাম। কথাটা শোনা মাত্রই অভিষেকের স্ত্রীর চোখে জল চলে আসে, কারণ অভিষেকের স্ত্রী আর কেউ নয়, সে ঋতিকার যমজ বোন সঙ্গীতা ছিল। তারপর সে কাঁদতে কাঁদতে বলে, মা, বোন, তোমরা? আমি তোমাদের সঙ্গীতা। অভিষেক, আমি তোমাকে বলেছিলাম না, ছোটবেলায় স্টেশনে এক বিস্ফোরণে আমি আমার বোন পরিবার সবাইকে হারিয়েছিলাম। এরা আমারই সে মা বোন। হে ঈশ্বর, আমি আমার মা বোনকে কতই না অবহেলা করেছি। মা, ঋতিকা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এরপর প্রিয়া দেবী এবং ঋতিকা তাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া সঙ্গীতাকে খুঁজে পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং তারা তখন সঙ্গীতাকে ক্ষমা করে দেয়। এরপর তারা সকলেই সঙ্গীতার বাড়িতে থাকতে শুরু করে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।